আলিপুর সেন্ট্রাল জেল এটা একটি জেল না, এটা হচ্ছে এমন একটি জায়গা ভারতের বীর পুত্রদের ধরে নিয়ে এসে এখানে রাখা হতো এবং এইখানেই তাদের ফাঁসি দেওয়া হতো। চলেন আজকে দেখিনি আলিপুর জেলায় কি কি আছে এবং কবে কি খোলা থাকে ও কত কি টিকিটের প্রাইস এবং কোথা দিয়ে আসতে হবে। আমরা এসে গেছি আলিপুর সেন্ট্রাল জেলে। এখানে আসতে গেলে যে কোনো মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এসে নামতে হবে এবং সেইখান থেকে টোটো বা অটো আপনি পেয়ে যাবেন, তাতে করে চলে আসবেন আলিপুর সেন্ট্রাল জেলে। এই আলিপুর সেন্ট্রাল জেলে 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না, 3 বছরের উপরে 30 টাকা করে টিকিট লাগে। ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাবো শহীদ স্তম্ভ। এগুলো ভারতের বিপ্লবীদের শহীদের স্মরণে বানানো হয়েছে। তো এখন আমরা দেখার জন্য যাচ্ছি কিছু সেল। তো এখানে একটি আলাদাই আসলে আপনাদের অনুভূতি হবে, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, কিরকম ছিল ভারতের বিপ্লবীদের জীবনী, সব কিছু জানতে পারবো এখানেতে। তো এখন চলে এসেছি কিছু সেল দেখতে। এখানে অনেকে সেল আসে, চলেন দেখিনি কিরকম ছিল তাদের সেলগুলো। তো এটা হচ্ছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। এই সেলে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1930 থেকে 1931 সাল পর্যন্ত এই সেলে বন্দী ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। তো দেখতে পাচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি করা আছে ভিতরেতে। এখানে সব কার কি সেল, সে কতদিন এখানে ছিলেন, সবকিছুই বোর্ডেতে লেখা আছে। তো এটা হচ্ছে একটি অন্ধকার সেল। এই সেলে বন্দী থাকতেন বিপ্লবীরা। এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের অন্ধকার সেল। তো তারপর আমরা চলে যাব উপরেতে। উপরে আরো কয়েকটি সেল আছে, সেগুলো দেখার জন্য। এখন যাচ্ছি উপরে সেলগুলো দেখার জন্য। উপরে কিছু সেল আছে, চলো উপরে গিয়ে দেখাচ্ছি কার কার সেল আছে উপরে। তো এখানে একটি লাইট শো হয় 6টা থেকে, জনপ্রতি 100 টাকার টিকিট লাইট শোর মাধ্যমে দেখানো হয়। তো উপরে সিঁড়ি বেয়ে এখন যাচ্ছি আমরা সেল দেখার জন্য। তো উপরে চলে এসেছি। উপরে থেকে নিচের ভিউটা ছিল এরকম। তো
এটা হচ্ছে একটি অন্ধকার সেল। এই অন্ধকার সেলে থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এখানে এক একজনের জন্য ৩-৪টে করে সেল করা আছে, কারণ তারা স্বাধীনতা সংগ্রামী সব বড় বড় তখন ছিল, তাই জন্য ব্রিটিশ সরকার এক একজনের জন্য ৩-৪টে করে সেল করে রেখেছিল। তো এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেল। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি করা আছে। তো এখানে এলে আপনি অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এই জায়গাটা বেশি বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, তাই একদিন টাইম করে চলে আসুন এখানেতে। তো এটা হচ্ছে অডিও গাইডের জন্য কিউআর কোড। তো এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। এই কক্ষে থাকতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষেই ছিলেন। তো তাদের জীবনযাপন অনেকটাই কঠিন ছিল, যা আমরা এখন তার একগুলো করতে পারবো না। তারা আমাদের নিজের জন্য অনেক কিছু করে দিয়েছে। এটা হচ্ছে যতীন মোহন সেনগুপ্ত সেল। এই সেলেই থাকতেন যতীন গুপ্ত মূলমোহন। এখানে তার একটি মূর্তি করা আছে। তো তারপরে আমরা নিচে চলে এসেছি। নিচে ওইদিকে অনেক কিছু আছে দেখার জন্য। চলো আপনাদের সবকিছু আমি দেখাচ্ছি। তো এই জেল মিউজিয়াম প্রত্যেক সোমবার বন্ধ থাকে, বাদবাকি মঙ্গলবার থেকে রবিবার এই মিউজিয়াম খোলা থাকে। তো এখন আমরা দেখতে যাচ্ছি ফাঁসির মঞ্চ। এই জায়গাতেই ফাঁসি দেওয়া হতো। তো এই ফাঁসির মঞ্চ আসলে আপনারা একবার ফাঁসির মঞ্চটা ঘুরে যাবেন, এখানে আপনাদের আসলে একটা আলাদাই অনুভূতি হবে। তো এখানে একসময় জোড়া ফাঁসিও হয়েছিল। তো আমার সামনেই আছে ফাঁসির মঞ্চ। এইখানেই ফাঁসি হতো বিপ্লবীদের। এই সেই ফাঁসির মঞ্চ। উপরে ফাঁসি হতো, তারপরে যে সাদা কালার কাঁচ দেখতে পাচ্ছেন, এই কাঁচের কাছ থেকে বডি নামানো হতো। এখানে একবার জোড়া ফাঁসিও হয়েছিল, তাই দুটো দড়ি দেওয়া আছে। আর সবথেকে আমার ভালো লেগেছে, এখানে বক্স লাগানো আছে, বক্সে স্বাধীনতার গান বাজছে। তো এখানে এলে আমাদের একটি আলাদা ফিল হবে। তো ফাঁসি দেওয়ার পর এই রুমটাতে নিয়ে এসে পোস্টমর্টম করা হতো। তো এখানে ঢুকলে আপনার একটা গা ছমছম ব্যাপার হবেই। তো এখানে করা হতো ফাঁসি দেওয়ার পর পোস্টমর্টম, এই বেঞ্চে রেখে পোস্টমর্টমগুলো করা হতো। ওই উপরের ঘর থেকে ছোট ছোট জানলা করা আছে, ওইখান থেকে অন্য বিপ্লবীদের কিরমভাবে ফাঁসি দেওয়া হয় দেখানো হয়, যাতে তারা আর কোনো ভুল না করে সবকিছু সত্যি কথা বলে দেয়। তাই জন্য উপর থেকে দেখানো হতো কিভাবে ফাঁসি দেওয়া হয়। এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গায় ফাঁসির একদিন আগে এই জায়গায় নিয়ে এসে রাখা হতো। ফাঁসির একদিন আগে এই ছেলেতে নিয়ে এসে রাখা হতো, আর এইখানে জিজ্ঞাসা করা হতো তার শেষ ইচ্ছা কি। এই সেই জেল, এইখানেই নিয়ে এসে রাখা হতো মৃত্যুর একদিন আগ। এটা হচ্ছে দীনেশ গুপ্ত সেল। এখানে দীনেশ গুপ্তকে বন্দি করে রাখা হয়েছিল এই কারাকক্ষে। 1911 সালেতেই
তাকে ধরে নিয়ে এসে এখানে রাখা হয়েছিল। এক একজনের 2-3টি করে সেল আছে এখানেতে। তো আমি এখন চলে এসেছি নেহেরু কক্ষতে। এখানেই জওহরলাল নেহেরুকে নিয়ে এসে রাখা হয়েছিল। আর এই যে মেয়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা জওহরলালের মেয়ে। এখানে সপ্তাহে একদিন করে এসে জওহরলালের সঙ্গে কথা বলতেন এবং দেখা করতেন। এই হচ্ছে জওহরলাল নেহেরুর কক্ষ। উনি 17ই ফেব্রুয়ারি 1934 সালে তেনাকে ধরে নিয়ে এসে এই জেলেতে রাখা হয়েছিল। আগেই বলেছিলাম এক একজনের 2-3টে করে জেল। তো এখানে আপনারা আসুন, এসে ঘুরে যান, অনেক কিছু দেখতে পাওয়া যাবেন, অনেক কিছুই জানতে পারবেন। তো এরপর আমরা চলে এসেছি আগেকারের বোমা এবং পিস্তল দেখার জন্য। এটি হচ্ছে পিতলের বোমা। এগুলো হচ্ছে বোমার খোল, এটা হচ্ছে পিতলের বোম। তারপরে কিরকম করে দেখে নিন, কিরকম করে আগে মাল পাচার করা হতো, দেখে নিন কিরকম করে বইয়ের ভিতরে বোম পাচার করা হতো। এইগুলো দেখার পর আমার মনে একটি আলাদাই অনুভূতি এসেছিল। তারপর রাখা আছে লোহার বোমা। এটা হচ্ছে লোহার বোমা। এগুলো সব বোমার খোল এখানে রাখা আছে। এটা তামার বোমার খোল। তারপর একটা বড় কাঠের বোমার খাঁচ। তারপরে একটি বোমা। তো এরপর আমরা দেখতে যাচ্ছি প্রদর্শনী হল। এখন আমরা যাচ্ছি প্রদর্শনী হলের দিকে। তো এখানে একটা নতুন ক্যাফে উদ্বোধন হয়েছে, তার জন্য এখানটায় বেলুন দিয়ে সাজানো আছে।
এখন আমরা যাচ্ছি বিপ্লবীদের শরীরচর্চা, কি করে তারা শরীরচর্চা করতো সব এখানে বলা আছে। চলো গিয়ে দেখিনি তাদের শরীরচর্চার কিছু মুহূর্ত। তো এই যে এখানটাতে আমি যাচ্ছি, এখানটাতে এলে আপনার কান্না পেয়ে যাওয়ার মতো অনুভূতি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিপ্লবী চুল কাটছে, ও একটি ব্রিটিশ টাইম দেখছে। তো এই দৃশ্যটা দেখার পর আমার ভিতরে একটি আলাদাই অনুভূতি হয়েছে। তো এখানে একটি ব্রিটিশ একটি বিপ্লবীকে মারছেন। এখানে এরকম অনেক স্ট্যাচু করা আছে। তো এখানে একটি বিপ্লবীকে ঝাঁট দেওয়াচ্ছেন। ভিতরে এসে দেখতে পেলাম একটি বিপ্লবী এখানে স্নান করছেন ও একটি বিপ্লবী কাপড় কাচছেন। তো এখানে সব বিপ্লবীগুলো বসে বসে আছে, কেউ অসুস্থ হয়ে। তো একজন অসুস্থ হয়ে বসে আছে, কেউ কারো আশায় বসে আছে, একজন তাকে বোঝাচ্ছে। এখানটা ঢুকলে আপনার আলাদাই অনুভূতি হবে। তো আমি এখন চলেছি তাঁতপাল, এখানে বিপ্লবীরা কাজও করছেন। তো এখানে সব তাঁতের কাজ, তখনকার যুগের বিপ্লবীরা কিরকম করে কাজ করতেন, কোন মেশিনে কাজ করতেন, সব এখানে রাখা আছে। একটি ব্রিটিশ পুলিশ একটি বিপ্লবী এখানে কি বলছেন, এখানে সব তাঁতের মেশিনগুলো রাখা আছে।
তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাকে একটু ভালো লাগেন তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার আমাকে কিছু বলার থাকলে একটু কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।